করছি আজকের সংবাদ। একজন মহিলা নয়, শুধু মকরামপুর এলাকায় পিছিয়ে পড়া প্রায় 20 জন মহিলাকে নানাভাবে অত্যাচারিত করেছেন এই অঞ্চল সভাপতি। তাই এই সভাপতির শান্তির জন্য আমাদের যা করার তাই করব। রবিবার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মকরামপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন। উল্লেখ করা যেতে পারে, 8 দিন আগে মকরামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের এক বিজেপি মহিলা সদস্যকে ধর্ষণ করেছেন অঞ্চল সভাপতি লক্ষ্মী শীর বলে দাবি করেছিলেন বিরোধীরা। তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু 8 দিন পরেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। আর এরপরে রবিবার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি মকরামপুরে এসে নির্যাতিতার সঙ্গে কথা বলেন। পাশাপাশি নারায়ণগড় থানায়ও জেলা পুলিশ সুপার জেলা শাসকের সঙ্গে দেখা করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, শুধুমাত্র একজন মহিলাকে নয়, এইভাবে তিনি প্রায় 20 জন মহিলাকে নানাভাবে অত্যাচার করেছেন। তাদের সমস্ত অভিযোগ আজ পুলিশের হাতে তুলে দিলাম। তিনি বলেন, শেখ শাহজাহান এই ব্লকে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করছে না। কেন করছে না তাদের ব্যাপার, তবে দিল্লিতে যা জানানোর তা আমি জানাবো। পাশাপাশি বলেন, মহিলাকে ধর্ষণ করা হচ্ছে বলে রিপোর্টে যাতে না পাওয়া যায় তার জন্য একটি লিকুইড ব্যবহার করা হয়েছিল। মহিলা জানায় তার যৌনাঙ্গে গুটিয়ে দেওয়া হয়েছিল। এমনকি তার সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তা ভয়ঙ্কর, তাই আসামির শাস্তির দাবি করেছেন তিনি। সামনেটা ছেড়ে দিবি, সামনেটা ছেড়ে দিবি। পার্থ দা, পার্থ সামনেটা ছেড়ে দে। পার্থ তোর হাত এসে যাচ্ছে, সর হাত নামা একটু। নামটা লিখে রাখো। ছেলেটাকে বাড়াইতে যায়নি, টোটো দিয়ে বলে ভেঙে দেবো, মেরে দেবো, টোটোটা ভেঙে দেবো, এরকম বলচাল করে। বাজারে যেতে দেয়নি, আমাদের গ্রামগঞ্জের সামাজিক বয়কর্মী কাজ করতে দিচ্ছে না, লাঠি মারবে, বেড়ে ডাং দিয়ে মারবে। শুনুন, হিম্মত করুন, হিম্মত করুন। আমরা ব্রিটিশদের তাড়িয়েছি। আমাদের ওপরে যে তারও আগে যে নবাবরা ছিল, নবাবদের তাড়িয়েছি, লড়াই করে তাড়িয়েছি। সবাই একটা হন, লড়াই করুন। আপনার গণতন্ত্র, আপনার অধিকার কেউ মানে চোখ রাঙিয়ে নিতে পারে। সবাই ঐক্যবদ্ধ হন, লড়াইটা। আমি বিশ্বাস করি অন্যায় কখনো শেষ কথা বলে না। আমি মনে করি যদি সংঘবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা যায় তাহলে সেটা, এবং আইন আছে, আয়োগ আছে, আমরা কানুনি ব্যবস্থা নেব, কিন্তু ফিল্ডে লড়াইটা আপনারা দেবেন। সেই সাহস, সেই হিম্মত যাতে আপনাদের ভেঙে দেওয়া হয় সেই চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা শেষ কথা না। হিম্মত তো ধরে সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমি আসছি। হ্যাঁ, চলো চলো। আমার হয়েছে, রেডি করবো। ম্যাডাম কি কথা হলো? দিদি কি কথা হলো? অনেক কথা। প্রথমে তো বললাম মেয়েটির জন্য 3টে কাজ করতে। প্রথম কথা হলো মেয়েটি মারাত্মকভাবে ট্রমাটাইজড, ওর মানসিকভাবে ঠিক নেই। পুলিশের দায়িত্ব ওকে কাউন্সিলিং করানো, ওকে নিরাপত্তা দেওয়া, সেইটা দিতে। দ্বিতীয় হলো যিনি রেপিস্ট, যার এগেনস্টে মহিলার এই এত কিছু আমি নিজের চোখের ছবি তুলে এনেছি, তাকে অ্যারেস্ট করতে। পুলিশ বলছে 2-4 দিনের মধ্যে করবো আমরা। এই পুলিশ যেন তার কাজটা ঠিক করে করে, এইটা ছিল। 3 নম্বর, ওর কোনো ফিনান্সিয়াল, বাচ্চাটার বেবি ফুড নেই। আজকে এগুলো দেখা পুলিশের কাজ, পুলিশ যেন তার ডিউটিতে করে। বাকি 20 জন মহিলাকে একঘরে করে দেওয়া হয়েছে, তার যে সমস্ত কমপ্লেইন পেয়েছে সেগুলো আমি ওদের কপি দিলাম যে ভেরি সুন উই আর গোয়িং টু রেজিস্টার কেসেস এগেইনস্ট দি 20 ট্রাইবাল ওমেন।
সেই কমপ্লেনের ভিত্তিতে ওদের আমার 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বললাম, এবং এই কেসে করে আমাকে 15 ডেজের মধ্যে চার্জশিট হোক, আমাকে অ্যাকশন টেকেন রিপোর্ট সাবমিট করতে বললাম, এবং এই যাতে অ্যারেস্ট হোক, সত্যি মিথ্যা যেটা বেরিয়ে আসবে সেটা করতে। এবং ওরা বলেছে আমরা করব, এবং 15 দিনের মধ্যেই করব। এসডিপিও সাহেব ছিলেন এবং অ্যাডিশনাল এসপিও ছিলেন। উই হ্যাড এ গুড কনভারসেশন। দেখা যাক ওনারা যেটা বলেছেন সেটা যদি করেন, ইট ইজ এনাফ ফর মানে সোসাইটি। যদি না হয় তখন আপনারা কি ব্যবস্থা নেবেন? বাকি ওষুধ আমাদের আছে, অ্যান্টিবায়োটিক। তাদের আমরা দিল্লিতে ডাক করিয়ে তাদের হিয়ারিং করাবো, এইটুকু ক্ষমতা আমার আছে। এরপরে কি করবে আমার ঊর্ধ্বতন যারা আছে তারা করবে, কিন্তু অন্যায়, অবিচার, নির্যাতন কখনো শেষ কথা বলবে না। আর পশ্চিমবঙ্গের যে গরিমা আমরা অহংকার করি, এই জেলা যে একটা জায়গা, শিক্ষিত জেলা, এখানে যদি আপনার এই রকম ধরে করাপশন চলতে থাকে, আপনি বাঙালি কোথায় গিয়ে মুখ দেখাবে বলতে পারেন? আমার লজ্জা করে, আমি একজন বাঙালি এবং রাষ্ট্রীয় মহিলা আয়োগে আছি, অথচ আমার রাজ্যে এই অবস্থা চলছে। ম্যাডাম, মেডিকেল রিপোর্ট কি দেখেছেন আপনি কিছু? মেডিকেল তো এইমসে ওনাকে ট্রান্সফার করা হয়েছিল, যথেষ্ট খারাপ অবস্থা ছিল। সেখানে বলা হয়েছিল যে ওর যৌনাঙ্গে কোনো একটা জায়গায় কোনো একটা কেমিক্যাল কিছু দেওয়া হয়েছে বলে এরকম শুনেছি, যাতে করে সব ওয়াশ আউট হয়ে যায়, কিছু না ধরা পড়ে। তো এই জিনিসগুলো কন্ট্রোভার্সিয়াল। আনটিল অ্যান্ড আনলেস আপনার এইমস থেকে ফাইনাল রিপোর্ট আসবে, আমি কিছু আপনাদের কাছে ডিসক্লোজ করতে পারবো না, এটা আইনে আটকাবে। ঠিক আছে, কিন্তু নিশ্চয়ই জানি কিছু সত্যতা কিছু আছে, তা নইলে আজকে এখানে আসতে পারতাম না। আপনারা কি ব্যবস্থা নেবেন? আয়োগ তার কাজ মতো ব্যবস্থা করবে। আমি এখন গিয়ে এসপি কে বলবো, যার এগেনস্টে আপনার রেপের অভিযোগ এসছে তাকে কেন অ্যারেস্ট করা হয়নি, কোন গুণে? ইজ হি নট অ্যাভেলেবল? কেন করেনি? এতগুলো মহিলা যার নামে বলছে, তাকে কেন কলার তুলে ঘুরে বেড়াচ্ছে? প্রশাসন কি ঘুমোচ্ছে? পুলিশ কি ঘুমোচ্ছে? যদি পুলিশ না করতে পারে, লেট দেম স্পিক, যে আমরা পারছি না, আমরা কম্পেলড, তাহলে আমরা ব্যবস্থা নেব সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে। তার এখানে থাকার কোনো অধিকার নেই, কারণ পুলিশের কাজ, প্রশাসনের কাজ মানুষকে আইনের মধ্যে সমাজকে চালানো। এবং সমাজ যদি এখানে রকম বসে যায়, এই মহিলাগুলোর যদি খাওয়া দাওয়া, রুটি রুজি, সম্মান মাটি খায়, সেখানে আপনাদের পুলিশ প্রশাসনকে সজাগ করানোটা আমাদের কাজ। সেই কাজটা করবে। কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে আঘাত 2 যুবককে, গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাটি শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়াই শ্যামসুবার গ্রামে। পরিবারের অভিযোগ, ঠিকাদার অপু শাসমল হায়দ্রাবাদে প্যান্ডেলের কাজ করতে নিয়ে যায় শক্তিপদ ভূঁইয়া ও স্বপন ভূঁইয়াকে। কাজের সূত্রে দীপক শাসমলের কাছে শক্তিপদ ভূঁইয়া ও স্বপন ভূঁইয়া পায় 17,000 টাকা। সেই টাকা চাইতে গেলে গলায় ছুরির কোপ মারে। এই ঘটনায় গুরুতর আহত হয় শক্তিপদ ভূঁইয়া ও স্বপন ভূঁইয়া। পটাশপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত 2 ব্যক্তিকে উদ্ধার করে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরিবারের অভিযোগ, যারা মেরেছে তাদের পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরা মেরে ভজালি মেরে ছুটে পালিয়ে গেছে। এখানে একটা লিবি দেখো, এ কান কেটেছি। ভজালি মেরিয়ে ছুটে পালিয়ে গেছে বাড়ির সামনে। বন্ধ করো। বলছি, কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে আমার ছেলে ওদের সঙ্গে বাইরে কাজ করতে গেছিল। ও পয়সা 3 মাস পয়সা দেয়নি। আজকে পয়সা চাইতে চেয়েছিল বড় ছেলে, ওকে ধরে তার 2 ভাই আর তার ভাই 3 লোক ধরে মেরেছে। কে হয় আপনার? আমার যারা মেরেছে আপনার কে হন? আমার ভাই, ছেলে আর বৌমা। ওদের নাম কি? ওদের নাম রেখা সামাল, অপু সামাল, দীপক সামাল। সবাই মিলে আপনার ছেলেকে মেরেছে? হ্যাঁ, আমার ঘরের ভিতরে মেরেছে। আপনার কজন ছেলে? আমার 3 জন ছেলে। কজনকে মারধর করা হয়েছে এইভাবে? 3 জনকেই মেরেছে। কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে। কখন ঘটনাটা কখন ঘটেছে? 5টার দিকে হবে, বিকাল 5টা। প্রশাসনে খবর দিয়েছেন? না, খবর দিয়েছে। আপনার নাম? আমার নাম গৌরী ভূঁইয়া। বাড়ি এখানে খড়াই। পুরো মেন খড়াই শামসুবার। কি ঘটনা ঘটেছে আপনার গ্রামে? গ্রামে বলতে আমি যখন এখানে আসি, যখন দেখি
কাটা হয়ে গেছে। কজনকে কেটে দিয়েছে? দুই বর্তমান দেখছি দুজনকে, হ্যাঁ দুজন ভাই দেখছি কাটা হয়ে আছে। হ্যাঁ তো গ্রামকে সবাই শুনলো যে টাকা নাকি কাজে গেছিলো, কাছ থেকে টাকা চাইছিল, টাকা দেয়নি, তার জন্য নাকি কাটা হয়ে গেছে। কে টাকা পেতো, কার কাছে টাকা পেতো? এরা কাঁদে এদের ভাইদের মামার ছেলে নাকি মাসিমার ছেলেকে নিয়ে গেছিল বাইরে কাজের জন্য, তাই টাকা দিয়ে গেছিল, তাই গিয়ে এই কাণ্ড হয়ে গেছে। কখন ঘটেছে? এই বিকাল 5টা হবে। আপনার নাম? আমার নাম কার্তিক দল। বাড়ি? পাঁচিলঘেরা প্রশস্ত চত্বরে নীলসাদা বিল্ডিং। ঝাড়গ্রাম জেলার সাকরেল ব্লকের পাত্রা গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় কোটি টাকা ব্যয় তৈরি সরকারি ভবন। রাজ্য সরকারের কর্মতীর্থ প্রকল্পের আওতায় তৈরি বিশাল ভবনটি পড়ে রয়েছে একরকম অনাদারে আর তালাবন্ধ দশায়। অথচ এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যেই ব্লকে ব্লকে আধুনিক সুবিধা সম্পন্ন বিপণী কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখান থেকে উৎপাদিত পণ্য সরাসরি তুলে দেওয়ার সুযোগ ছিল ক্রেতাদের কাছে। কেন কর্মতীর্থের এমন বেহাল দশা তা তুলে ধরেছেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। ব্লক কিংবা জেলা প্রশাসনের নজরদারি ও পদক্ষেপের অভাবে একরকম পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে সাকরেল ব্লকের কর্মতীর্থ। সুবিশাল ভবনে যত্রতত্র টাই হয়ে পড়ে নির্মাণ সামগ্রী আর নোংরা আবর্জনা, ভেঙেছে একাধিক জানালার কাঁচ। পাঁচিল ঘেরা প্রশস্ত চত্বর ঢাকা পড়েছে আগাছার জঙ্গলে, বাড়ছে অসামাজিক কাজকর্ম। কর্মতীর্থের বেহাল দশা ঘিরে কাটমারির অভিযোগও উঠেছে। একই সঙ্গে রাজ্যের শাসক দলের জেলা নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন ব্লকের বিজেপি নেতৃত্ব। পদ্ম শিবিরের কর্মতীর্থ ঘিরে যাবতীয় অভিযোগ ফুৎকারে উড়িয়েছেন ব্লকের তৃণমূল নেতা মথুর মাহাতো। কমবেশি 7 বছর আগে তৈরি সাঁকরেল ব্লকের কর্মতীর্থ কেন চালু হয়নি তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। ভবনের 23টি দোকান ঘর নিয়েও তা তালাবন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা হয়নি কোনো পদক্ষেপ। তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী। একটা জিনিসই বলার আছে, এটা এসএইচজি এসি দপ্তর থেকে এই কর্মতীর্থটি তৈরি করা হয় এবং যেটি ব্যাপার আছে, এখানে যে স্টলগুলো ছিল তার মধ্যে 23টা স্টল অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, বাকি 6টা স্টল বাকি ছিল। জিএমডিআইসি সাহেব জানেন ব্যাপারটা, এটা অলরেডি 2022 সালে এটা নিয়ে চিঠি চাপাটিও হয়েছে, সমস্ত রকম প্রশাসনিক ক্রিয়াকর্ম সবই করা হয়েছে। কিন্তু যথারীতি যে 23 জন এই কর্মতীর্থটি স্টলগুলো পেয়েছিলেন তারা কেউ কাজ করতে আসেননি। সেটা তো কেন আসেননি, প্রশাসনিক লেভেল থেকে আমি যেটুকু শুনেছি তাদেরকে অনুরোধ করা হয়েছিল স্টলগুলো যাতে তারা চালু করেন, কিন্তু তারা কেউ করেননি। এবং তারপরে যথারীতি যাদেরকে স্টল দেওয়া হয়েছে তারা যেহেতু চালু করেননি, খুব স্বাভাবিকভাবেই স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। এই জন্য এখানে ভ্যাকেন্সি, এখন স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে, কিন্তু অফিসিয়ালি কাগজে কলমে 23খানা স্টল ডিস্ট্রিবিউটেড, 6টা স্টল ডিস্ট্রিবিউশন বাকি, সেটা জিএমডিএসি সাহেবকে অলরেডি জানানো আছে। শুরু তো করবেন যারা স্টল নিয়েছেন তাদেরকে শুরু করতে হবে, এখানে তো বিডিও সাহেব চিন্তা করলে হবে না। আমরা মানুষকে অনুরোধ করতে পারি যারা স্টল নিয়েছেন আপনাদের মাধ্যমে যে তারা যাতে শুরু করেন, কারণ এটা তো বিডিও সাহেব চালাবেন না, চালাবেন সাধারণ মানুষ যারা স্টলটা পেয়েছেন তাদের জন্য এটা করা। আমরা তো কনস্ট্রাকশনটা করে দিয়েছি সাধারণ মানুষের জন্য, তাই সাধারণ মানুষকেই ওটা কনস্ট্রাকশনটা মানে চালাতে হবে। তাই তারা যতক্ষণ না চালাচ্ছে সাধারণ মানুষ, এ তো আমরা প্রশাসনিক উদ্যোগ নিতে পারি, তাদেরকে বোঝাতে পারি, সেসব সবই হয়েছে, কিন্তু কেউ চালাচ্ছেন না, কেউ উদ্যোগী হচ্ছেন না সাধারণ মানুষ। এ ব্যাপারে আর আমার কলকাতা থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় প্রাইভেট কার দুর্ঘটনার কবলে। ঘটনায় জানা গেছে কলকাতার দিক থেকে একটি প্রাইভেট কারে চড়ে পুরী বেড়াতে যাচ্ছিল পরিবার। হঠাৎই দাঁতনের জাতীয় সড়কে 4 পাল্টি মেরে প্রাইভেট কারটি উল্টে যায়। গুরুতর আহত হন গাড়ির ভেতরে থাকা 4 জন। তাদের দাঁতন থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কী কারণে ফাঁকা রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ল প্রাইভেট কারটি তাও খতিয়ে দেখা হচ্ছে। তারপরে প্রথম একটা পাল্টি হয়, পাল্টি হয়ে একদম কাছের উঁচু দিয়ে পাল্টি হয়ে এসে এখানে দাঁড়িয়ে গেছে, আর একটা মেয়ে ছিল বাইরে চলে গেছে একদম গাড়ি থেকে।
হাইওয়ে থেকে একদম নিচে আসছিল, নিচে থেকে আরেক পাল্টি মারে একদম সে সিধা আসছে এখান দিয়ে হোটেলের কাছে যাচ্ছিল দক্ষিণ দিকে গেছিলো, মানে বালেশ্বর দিকে গেছিলো। তারপর পুলিশ এসছে? পুলিশ এসে অ্যাম্বুলেন্স ডাকে, অ্যাম্বুলেন্স তো এলো না, সেই পুলিশের ভ্যান দিয়ে মেদিনীপুর নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম বিজয় রায়। এটা অংশগ্রহণ করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, যারা এখানে আমাদের আছেন কেউ যদি ছুটে ডিসকোয়ালিফাই আমাদেরকে বলে দিয়ে যারা ডিসকোয়ালিফাই যারা অংশগ্রহণ করেছেন সবাইকে পুরস্কৃত। সমস্ত প্রয়াত মানুষের আত্মার শান্তির কামনার্থে আমরা আজ নিরাপত্তা পালন করব। এখন মাল্যদান করছেন আমাদের স্কুলের শিক্ষক আমাদের বিশ্বজিৎ বাবু, আমাদের শিক্ষক স্কুলের অসীম সাহু বাবু। উৎসাহিত করুন, এটা অংশগ্রহণ করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কালিনা সার্বজনীন দোল উৎসব উপলক্ষে আমরা প্রথম থেকেই আমার একটা ব্যক্তিগতভাবে উদ্যোগ ছিল যে গ্রামের যে বয়স্করা যারা আমাদের যাত্রা থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসতে পারেন না, বয়সের জনিত কারণে আসতে পারেননি, বাড়িতে থাকে, এই জন্য দোল উৎসবের মতো তারা যাতে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণ করতে পারে, তার জন্য কিন্তু এই ধরনের উদ্যোগটা আমি করেছিলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি খুব সাফল্য পেয়েছি আমার কমিটির সবাই সহযোগিতায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের খালিনা উচ্চতর বিদ্যালয়ের বিশ্বজিৎ বাবু প্রথম থেকেই ছিলেন, অসীমবাবু অন্য স্কুল থেকে এসে এখানে বিগত এই 3-4 বছর আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আমাদের তপনবাবু আসতে পারেননি, তপন পাত্রবাবু উনিও সব দিন থাকেন, শরীর খারাপ। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বয়স্করা মায়েরা এবং পুরুষরা 100 বছর এবং ছোট যে আইসিডিএসে যারা পড়াশোনা করে তারাও আমাদের মধ্যে হেঁটেছেন, খুব ভালো লাগছে বয়স্করা এতে অংশগ্রহণ করার জন্য। আমার দোল কমিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই হাঁটার পরে ধরুন 1 বছরের মধ্যে কেউ যদি আমাদের মধ্যে ছেড়ে চলে যায়, পরলোক গমন করে, তাদেরকে আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা তাদেরকে মাল্যদান করে আমরা শুভ উদ্বোধন করলাম। তাদের মাল্যদানের মাধ্যমে আমরা চিরস্মরণীয় করে রাখতে চাই। যারা এই হন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদেরকে বছরে একবার সবাই মিলিত হয়ে আমাদের চোখের সামনে তারা ভেসে ওঠে, তারা হেঁটেছিলেন, আজকে তারা নেই, তার জন্য কিন্তু তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর যিনি নেই তার আত্মার শান্তির কামনা করছি। আপনার নাম? সুশান্ত ধর, আমি পুজো কমিটির। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।